জল ছবি রং মশাল স্কুল ছুটি গজমিরা রূপকথা পায়রাদের গল্প বল সবাই বলছিল ঘুরে ঘুরে তারা বলে যাওয়া ঘুরে আরে মানুষ এই গ্রামে কি বন্ধু ছিল হলো ভাই আজকে স্কুলে যাবি? স্কুলে না গেলে মাস্টার মশাই মারবে। বন্ধু চল এটাই সেই টাইম দিন ঢুকতেই ভালো লাগে না বন্ধু চল রোদ্দুরে এই স্যার শুনেছে না সরি স্যার, শুনে পড়েছে। হ্যাঁ বস এই দেখে বল কি বাকি তাই তো হয়নি স্যার। পুরোটাই হয়নি মানে সামনে পরীক্ষা এই খাতা বের কর বৃত্ত করাবো স্যার আজকে আমার লেখাবে? চুপচাপ লেখ এই হলো আমাদের বৃত্ত তুই নাচছিস কেন চল কান ধরে দাঁড়া আরে না 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 এইগুলো তো তুই যা চুপচাপ কান ধরে দাঁড়া এই এদিকে লাগা লাইন টানছি ব্যাস খাই যা কোথায় জল পড়ছিস রে? কোথায় কোথায় জল কান ধরে দাঁড়া আছে? জামাই দল দেখ তো এবার আমি এখান থেকে আরেকটা লাইন টানলাম এই হলাম আমরা তিনজন, ক্লাসের মধ্যে বদমাইশি করি আর স্যার আমাদের কান ধরে দাঁড় করিয়ে দেয়। 2 5 8 ঠিক আছে আমার পরের ক্লাস কবে রে কালকে কালকেই করাবো এনে এই হাত নামা বস স্যার বলছি একটা হ্যাঁ আরে জানার দল পাঁচ এসে পাঁচ আছে তোর প্রায় নিচ্ছে আমরা তো টোটাই চালাবি তো এই হলো আমাদের শিবিরা এখানে প্রতিদিন দুপুরবেলা কিছু না কিছু হবে। আজকে অন্যবার রতন গ্যাস জমিদারের বাড়িতে আউসুরি করতে চলুন দেখি কি হয়। ওই আমার যাবি চল ও বাবা, এসে জন্ডিস বাবু! চুরি করা হচ্ছে বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা একদম। টুগলি দাও বা আংটি একদম একদম এই গে বাবা এই কি করছে এ বাবা বাবুকে ঘিরে ফেললো কি হবে? বাড়িতে চুরি করা তোরা সবাই টোটোই চালা এ রান্না সবচেয়ে বেশি আনন্দ আসতো দুর্গা পুজোর সময় পুজোর 1 মাস আগে থেকে শুরু হয়ে যেত পরিকল্পনা কোথায় যাব কি কিনবো আর ভোরের বেলা তারা নদীর ধারে চা বানাতো আলু পোড়াতো সব কিছুতেই ছিল একটা ইচ্ছা একবার চা বানাতে গিয়ে তারা এত বেশি চিনি দিয়েছিল যে কেউ খেতেই পারেনি তবুও সবাই বলেছিল এটা আমাদের স্পেশাল আর সেই বললাম দুর্গা পুজোর কথা সেই দুর্গা পুজোর 1 মাস আগে থেকে তারা পরিকল্পনা করতো কোথায় যাবো কি জামা প্যান্ট কিনবো সকাল থেকে রাত পর্যন্ত তারা ঘুরে বেড়াতো আর পুজো মণ্ডপের সামনে বসে তারা ভবিষ্যতের স্বপ্ন দেখতো আমি না বড় হয়ে অনেক টাকা রোজগার করবো। জানিস আমি ডাক্তার হব। তুই ডাক্তার হলে আমাকে ফ্রিতে চিকিৎসা করবি তো? অবশ্যই, কথা দিবি? কথা দিলাম। তখন তারা জানতো না জীবনের বহু বছর পর এই কথাটাই একদিন সত্যি হতে চলেছে সেই দিনগুলো ছিল নির্ভাব না অভাব ছিল কষ্ট ছিল দুষ্টুমি ছিল কিন্তু মন খারাপ ছিল না তাদের কাছে পৃথিবীটা ছিল একটা মাঠ তার বন্ধুর সীমাহীন বন্ধু কিন্তু সেই দিনই দুই বন্ধু একটা নতুন রকমের আনন্দের স্বাদ পেল
বাতাসে শৈশবের ধোঁয়া বিদায়ের দিন চলতে শুরু করল। সময় যেন দ্রুত বদলে যাচ্ছিল। যে দুই বন্ধু এক সময় সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত একসাথে থাকতো, তারা ধীরে ধীরে বড় হয়ে উঠেছিল। শৈশবের মাঠ, পুকুর, আম গাছ এখনো ছিল, কিন্তু তাদের জীবনের বাস্তবতা তাদের সামনে নতুন প্রশ্ন নিয়ে এসেছিল। অর্ণব তখন মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। গ্রামের স্কুলের শিক্ষকেরা তার উপর খুব আশা রাখতেন। সবাই বলতেন এই ছেলেটি একদিন অনেক বড় হবে। অন্যদিকে রতন খারাপ ছাত্র ছিল না, কিন্তু সংসারের অবস্থা বিপরীত খারাপ হচ্ছে। বাবা দিনমজুর, মা বাড়ি বাড়ি কাজ করতে। অনেকদিন এমনও গেছে যে রাত্রেবেলা ভালো করে খাবার পর্যন্ত চলে। একদিন রতন অর্ণবকে বলল, জানিস বাবা হয়তো আর পড়াশোনা করাতে পারবে না। কেন? পয়সা নেই। তাহলে কি তুই পড়া ছেড়ে দিবি? সবাই কি আর স্বপ্ন পূরণ করতে পারে? শুনে অর্ণব চুপ করেছিল। কিছুদিন পর অর্ণবের মাধ্যমিক পরীক্ষার ফল বেরোল। অর্ণব তখন ভালো পরীক্ষার ফল করলো, জেলার নামী স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পেল। শিক্ষকেরা, গ্রামের মানুষ সবাই খুশি। কিন্তু সেই আনন্দের মাঝেও একটা কষ্ট ছিল, কারণ সেই স্কুলে পড়তে গেলে তাকে গ্রাম ছেড়ে শহরে যেতে হবে। যেদিন খবরটা নিশ্চিত হলো, দুই বন্ধু আবার তাদের আম গাছের তলায় এলো। আর অর্ণব বলল, তুই সত্যিই চলে যাচ্ছিস? হ্যাঁ, কবে? আগামী সপ্তাহে। ভালো কথা, বড় মানুষ হবি, আমাদের গ্রামের নাম উজ্জ্বল করবি। আর তুই? আমি আছি এখানে। চিন্তা করিস না, কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। রতন উত্তর দিল না, কারণ সে জানতো সব কিছুর ব্যবস্থা হয় না। বিদায়ের দিন সকালে পুরো গ্রাম যেন একটু চুপচাপ ছিল। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে অর্ণবের চোখ বরাবর রতন দেখেছিল। রতন একটা পুরনো কাপড়ে মোড়ানো ছোট্ট প্যাকেট তার হাতে দিল। পুলিশ করে অর্ণব জানালার পাশে বসে দেখলো রতন দাঁড়িয়ে আছে, ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে, আরো দূরে, আরো দূরে। শেষ পর্যন্ত দেখা গেল না। বাসের মধ্যে বসে অর্ণব প্যাকেটটা খুললো। ভিতরে ছিল একটা ছোট্ট আমের আটি, সেই আম গাছের আম। সঙ্গে একটা কাগজে লেখা, যেদিন বড় ডাক্তার হবি আমার আম গাছ থেকে যেন ভুলে যাস না। এইদিকে অর্ণবের জীবন অন্যদিকে চলতে লাগলো, আর রতনের পড়াশোনা বন্ধ হয়ে গেল। সকালে কাজ, দুপুরে কাজ, রাত্রে কাজ। কখনো রাজমিস্ত্রির সহকারী, কখনো বা দোকানের মালটা, কখনো বাজারের বোঝা বহন করা। যে ছেলেটা মাঠে ফুটবল খেলতো, সে এখন সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে আসছে। রাতে ক্লান্ত শরীর নিয়ে ঘুমোতে যাওয়ার আগে মাঝে মাঝে সে আকাশের দিকে তাকিয়ে ভাবতো, রতন এখন কি করছে। অন্যদিকে রতনের জীবন নতুন পথে এগোতে লাগলো। নতুন স্কুল, নতুন পরিবেশ। কিন্তু হোস্টেলের বিছানায় শুয়ে তার মনে পড়তো অর্ণব, মাঠ, পুকুর, দুর্গাপূজার রাত। প্রথম দুজনের মধ্যে চিঠি দেওয়া নেওয়া হলেও সময়ের সঙ্গে সঙ্গে তাও কমে যায়। জীবন তাদের ব্যস্ত করে তুলল। একজন এগুলো পড়াশোনার পথে, আর একজন সংগ্রামের পথে। তবুও দুজন যেন অজান্তেই আম গাছের নিচে একদিন প্রতিজ্ঞা করেছিল, আমরা কোনোদিন একে অপরকে ভুলবো না। সময় কারোর জন্য থেমে থাকে না। দেখতে দেখতে কেটে গেল প্রায় 2 বছর। মেডিকেল কলেজ থেকে সাফল্যের পর পড়াশোনা শেষ করে বড় হাসপাতালে কাজ শুরু করলো অর্ণব। তারপর একের পর এক সাফল্য। অসংখ্য রোগী তার চিকিৎসায় সুস্থ হয়েছে, সংবাদপত্রে সাক্ষাৎকার মিলেছে, বিভিন্ন অনুষ্ঠানে তাকে সম্মানিত করা হয়েছে। আপনারা ওখানে যাচ্ছেন কেন? এখানটা আসুন না। ও, আমার মাথা খারাপ হয়ে যাবে। ভারতের সরকারি তথ্যানুযায়ী বর্তমানে প্রতি 811 জন মানুষের জন্য শুধু একজন করে ডাক্তার। ভাবতে পারছেন একজন ডাক্তারের ওপর কতখানি চাপ। এই রাতে হাসপাতালের কাজ শেষ করে নিজের কক্ষে বসেছিল অর্ণব। জানালার বাইরে বৃষ্টি পড়ছিল ঝমঝম করে। হঠাৎ তার চোখ পড়ল টেবিলে রাখা ড্রয়ারের বাক্সটার উপর। বাক্সটা খুলতে সে দেখতে পেল একটা শুকনো আমের আটি। মুহূর্তের মধ্যে তার চোখের সামনে ভেসে উঠল শৈশব। সেই মাঠ,
সেই পুকুর, দুর্গাপুরের রাত আর রতন। সে অনেকক্ষণ চুপচাপ বসে রইল। পরের দিন সে সিদ্ধান্ত নিল সে গ্রামে যাবে। গ্রামের কাছে পৌঁছতে তার বুকের ভিতর অদ্ভুত এক অনুভূতি তৈরি হলো। সবকিছু যেন চেনা আবার অচেনা। যে রাস্তা দিয়ে তারা দৌড়ে বেড়াতো সেখানে এখন পাকা রাস্তা, যেখানে ছোট্ট দোকান ছিল সেখানে বড় মার্কেট। পুরো অনেক গাছ কেটে ফেলা হয়েছে, তবুও বাতাসে কোথাও যেন সেই শৈশবের গন্ধ রয়ে গেছে। অর্ণব প্রথমে গেল রতনদের সেই পুরোনো বাড়ির দিকে। পৌঁছে সে থমকে দাঁড়ালো। কোথায় সেই টিনের চাল, কোথায় সেই ছোট্ট ঘর? অর্ণব কিছুক্ষণ নির্বাক হয়ে পাশে দাঁড়ানো এক বৃদ্ধকে সে জিজ্ঞাসা করলো, কাকু, এখানে রতন নামে কেউ কি থাকতো? আমার সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন ওরা কোথায় আছে কিছু বলতে পারবে? ঠিক বলতে পারবো না। পরবর্তী কয়েকদিন ধরে সে গ্রামের বহু মানুষের সঙ্গে কথা বলল। সে একবার একটি গাছের সামনে গিয়ে সেই গাছটিকে হাত দিল। গাছটিকে ছুঁতেই, আমি ডাক্তার হবো। আমি অনেক টাকা রোজগার করবো, আমরা কোনোদিন একে অপরকে ভুলবো না। একজন দূরে থাকা বসে থাকা মানুষ দূর থেকে দেখে মনে হচ্ছিল মানুষটি খুব অসুস্থ। শরীর শুকিয়ে গেছে, মন কেমন ফ্যাকাশে, বারবার কাঁদছে। অর্ণব ডাক্তার হিসেবে অভ্যাসবশত তার দিকে তাকালো। সে ধীরে ধীরে বেঞ্চের দিকে এগিয়ে গেল। কাকু, শরীরটা কি খুব খারাপ? হ্যাঁ বাবু, ভালো নেই। আমি ডাক্তার, যদি কিছু মনে না করেন জানতে পারি কি হয়েছে? ডাক্তার তো বলেছে ক্যান্সার। কতদিন হলো জানতে পেরেছেন? হয়েছে 1 বছর প্রায়। চিকিৎসা হয়েছে? চিকিৎসা চিকিৎসা করতে টাকা লাগে, সব মানুষের ভাগ্যে চিকিৎসা জোটে না। কথাটা শুনে অর্ণবের বুকের ভেতরটা কেমন করে উঠল। এখানে বসে আছেন কেন? জানি না, কিন্তু এখানে আমার শৈশব কেটেছে। শৈশব? অর্ণবের বুকের ভিতর হঠাৎ কেমন একটা শব্দ হলো। সে চুপ করে শুনতে লাগলো। অর্ণবের হাত কাঁপতে শুরু করলো। আমায় চিনতে পারছিস অর্ণব? আমি তো শৈশব। রতনের কাশি বেড়েই চলেছে, শরীরটাও খুব দুর্বল। রতন, কাল আমার সঙ্গে হাসপাতালে যাবে। না রে, আমার আর কিচ্ছু হবে না। আমি এখন শুধু ডাক্তার নই, আমি তোর বন্ধুও বটে। আর বন্ধু যতদিন আছে ততদিন আশা আছে। ভারতবর্ষে ক্যান্সার এখন অন্যতম বড় জনস্বাস্থ্য সমস্যা। সাম্প্রতিক পরিসংখ্যা অনুযায়ী প্রতি বছর প্রায় 8.6 লক্ষ থেকে 9.2 লক্ষ মানুষ ক্যান্সারে মারা যান। যেমন 2022 সালে প্রায় 9.27 লক্ষ মানুষ, 2024 সালে প্রায় 8.74 লক্ষ মানুষ আক্রান্ত হয়ে মারা যান। গবেষণা দেখা যায় যে ভারতে ক্যান্সার জনিত মৃত্যুর সংখ্যা গত কয়েক দশকে ধারাবাহিক বেড়েছে। এতক্ষণ অভিনয় ছিলেন সুমিত দত্ত, স্বাগত দাস, সৌমিত শেঠ, কুণাল রয়, শ্রেয়াস পাত্র, রুদ্র সাউ, সুরজিৎ সিংহ, অর্ঘ দাস, শ্রীজিৎ খামরুই, দেব সাঁতরা, অদিত্য দাস, রুদ্রাশিস দেব, রাজদীপ মুখার্জি, জিৎ ব্যানার্জি, সপ্তম চ্যাটার্জি, মনিক বসাক, দেবাঞ্জন ঘোষাল, সৌভিক মণ্ডল, প্রিয়াংশু হাজরা, আমি সৃজন।